ফুপ্পি, আমি তোমাকে এক রাতের জন্য বিয়ে করতে চাই। যদি তুমি আমার কথায় রাজি না হও তাহলে কিন্তু তোমার ভালোবাসার মানুষকে তুমি পাবে না। কারণ যাকে তুমি ভালোবাসো তার বয়স কম হলেও সে আমার ঘনিষ্ঠ বন্ধু। আমি যা বলবো সে তাই করবে। আমি ভাতিজাকে বললাম, আমি তোমার ফুপ্পি হই আর তুমি আমাকে এক রাতের জন্য বিয়ে করতে চাইলে তোমার লজ্জা করল না? ভাতিজা বলল, ফুপ্পি, এসব বিষয়ে লজ্জা পেতে নেই। লজ্জা করলে কপালে সুখ জুটে না। তার এরকম কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি ভাতিজাকে বলেছিলাম, তোমাকে আমি এখনো বাচ্চা মনে করি। ভাতিজা বলল, ফুপ্পি, শুধু একবার সুযোগ দিয়ে দেখো আমি কি করতে পারি। তারপর আমি তাকে একটা সুযোগ দিয়েছিলাম। তারপর আমি যাকে বাচ্চা মনে করেছিলাম তার তো অনেক বড়। আমার তো দেখেই খুব ভয় হয়েছিল। একটা বাচ্চা ছেলে কিভাবে এত শক্তিশালী হয়? আচ্ছা, তাহলে মূল ঘটনাটি তোমাদের বলি। মূল ঘটনা বলার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমার 14 বছর বয়সী জোয়ান ভাতিজা আমার রুমে ঘুমানোর জন্য পাগলামি করত। সে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকত আর মিটি করে হাসত। আমি দেখতে এতটাই সুন্দরী ছিলাম যে বাচ্চা ছেলেরাও আমাকে দেখে পাগল হয়ে যেত। আমি দেখতে অনেক সুন্দর, কিন্তু তবুও আমার বিয়ে হয়নি। এত সুন্দরী হওয়ার পরেও কারের সাথে আমার বিয়ে হয়নি। কারণ আমার নাকি বড় একটা সমস্যা ছিল। কিন্তু কি সমস্যা সেটা আমাকে কেউ বলেনি। আমি নাকি কপালপোড়া দোষী, আর এই কারণেই আমার এখন পর্যন্ত বিয়ে হয়নি। এদিকে আমার ভাবি সবসময় আমাকে খোঁটা দিয়ে বলতো যে, আর কতদিন ভাইয়ের ঘাড়ে চেপে বসে থাকবে? নিজে থেকে কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে নিতে পারো না? তুমি তো বাইরে চাকরি করো, সেখানে কি কোনো ছেলে নেই যে তোমার সৌন্দর্য দেখে তোমাকে বিয়ে করবে? তোমার সুন্দর চেহারা কি কাজের জন্য না? তোমাকে কোনো ছেলে কি বিয়ে করতে রাজি হয় না? ভাবি আমাকে খুব কড়া কথা বলতো। কিন্তু আমি ভাবির কোনো কথায় রাগ করতাম না। কারণ মা মারা যাওয়ার পরে আমি ভাই ও ভাবির কাছে থেকেছি। তাই ভাবি কিছু বললে আমি সেটা চুপচাপ সহ্য করে থাকতাম। আগে আমার অনেক কষ্ট হতো এটা ভেবে যে আমার কেন এত দোষ আছে, কেন আমাকে কোনো ছেলে শুধু আমার সৌন্দর্য দেখে বিয়ে করে না। কিন্তু এখন আর সেগুলো কোনো কিছুই আমার আসে যায় না। আগে আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম, এটা ভেবে যে একদিন না একদিন আমার বিয়ে হবে। কিন্তু এখন আমি আর এটা ভেবে আফসোস করি না যে আমার কোনোদিন বিয়ে হবে না। কারণ এখন আমার বয়সের ছেলে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। কারণ বেশিরভাগ মেয়েদের তো সাধারণত 16 থেকে 22 বছরের মধ্যে বিয়ে হয়ে যায়। আর আমার মতো 30 বছর বয়সী মেয়ের জন্য পাত্র খুঁজে পাওয়া খুবই কঠিন। একদিন রাতের বেলায় আমি নিজের কাজে ব্যস্ত ছিলাম। ওই সময় আমার ভাতিজা ঘরে এসে বলল, আমাকে দেখে বুঝি মনেই হয় না যে আমার বয়স 30 বছর। আমাকে তো 18 বছরের মেয়েদের মতোই দেখায়। আমি তখন ভাতিজাকে বলেছিলাম, আমি তোমার ফুপ্পি, তাই তোমার আমাকে এই ধরনের কথা বলার একদম ঠিক না। যাও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো, এখন অনেক রাত হয়েছে। আমার ভাতিজা তখন রুম থেকে যাওয়ার আগে বলল, ফুপ্পি, এই কথাটা আমি বলছি না। আজ সকালে আমার যে বন্ধুরা এসেছিল সে তোমার ব্যাপারে এরকম কথা বলেছে, তাই আমি তোমাকে তার কথাটাই বলতে এসেছিলাম। আমি তখন আমার ভাতিজাকে জিজ্ঞেস করলাম, তোমার বন্ধুর নাম কি? ভাতিজা তখন বলল, তার বন্ধুর নাম সোহাগ। পরের দিন সকাল বেলায় আমার অফিসের কাজ ছিল না, তাই আমি নিজের কাপড় চোপড় বাড়ির পিছনের উঠোনে শুকোতে দিচ্ছিলাম। ওই সময় দেখলাম আমার ভাতিজার বন্ধু সোহাগ আমার কাছে এসে বলল, ম্যাডাম কেমন আছেন? আমি যখন পেছন দিকে ঘুরে তাকালাম তখন দেখলাম একটা ছেলে ঘাড়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি সোহাগ? সে তখন বলল, হ্যাঁ আমি সোহাগ। তখন আমি বললাম, তুমি আমার নাম ধরে কিভাবে ডাকতে পারলে? আমি তোমার ফুপ্পি হই, তাই আমাকে নাম ধরে নয় ফুপ্পি বলে ডাকবে। কারণ তুমি আমার ভাতিজার বন্ধু, তাই তুমিও আমার ভাতিজা, এরকম ভুল আর কোনো দিন করবে না। আমার ভাতিজা যেমন আমাকে ফুপ্পি বলে ডাকে তুমি আমাকে ফুপ্পি বলে ডাকবে। আর এখানে তুমি কি করছো? আমার ভাতিজা তো স্কুলের জন্য অনেক আগে বেরিয়ে গেছে। সোহাগ বলল, ফুপ্পি, আপনার একা একা রোদে কাজ করতে দেরি হচ্ছে, আমি আপনাকে একটু সাহায্য করি। আমি তখন সোহাগকে বললাম, আমাকে সাহায্য করতে হবে না। আমি কারো সাহায্য নিয়ে কাজ করতে একদমই পছন্দ করি না। আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। তুমি এখনই এখান থেকে চলে যেতে পারো। তারপর সেদিন রাতের বেলায় যখন আমি খাওয়া দাওয়া করে নিজের ঘরে শুয়েছিলাম তখন আমার মনে হলো আমার পাশে যে কেউ বসে আছে। এমনকি ঘুমের মধ্যে অনুভব করলাম আমার কাছে কেউ যেন আসার চেষ্টা করছে। আমি চিৎকার করে উঠলাম, কারণ আমার পাশে একটা ছেলে বসেছিল আর তার মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। যখন আমি চিৎকার করে উঠলাম তখন সে ঘরের ভেতর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করল। ওই সময় আমার ভাতিজা বারান্দার ঘরে ছিল। আমার ভাতিজা ওই চোরটাকে দেখে ভয়ে চিৎকার করল। তারপর বাড়ির বাকি সবাই যখন হাজির হলো তখন দেখলাম আমার ভাতিজার মুখটা চেপে ধরে আছে সেই চোর। তখন আমি না পেরে ওই চোরের চুলের মুঠি ধরে বললাম, আমার ভাতিজাকে ছেড়ে দে।
তারপর চোর বাড়ির বাকি সবাইকে দেখে খুব বেশি ঘাবড়ে যায় আর আমার ভাতিজাকে ওই চোরটা খুব জোরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আমরা সবাই ওই চোরকে অনেক ধরার চেষ্টা করেছিলাম কিন্তু ধরতে পারিনি, এমনকি তার মুখটা পর্যন্ত দেখতে পারিনি। কিন্তু অবাক বিষয় হচ্ছে এই চোরটা আমাদের বাড়িতে কোনো কিছু চুরি করেনি, সে শুধু আমার একটা পোশাক নিয়ে পালিয়েছিল। এদিকে আমার ভাতিজা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল যখন ওই চোর তার মুখটা খুব জোরে চেপে ধরেছিল। চোরের পালিয়ে যাওয়ার পরে আমার ভাতিজার চোখে মুখে জলের ছিটে দিয়েছিলাম, তারপর ভাতিজার জ্ঞান ফিরে এসেছিল। এদিকে আমার ভাবিও আমার ভাতিজার অবস্থা দেখে কেঁদে কেটে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমার ভাইয়া যেহেতু বিদেশে থাকত, সেদিন রাতের বেলা ভাইয়া বাড়িতে থাকলে আমাদের হয়তো এতটা ভয় লাগতো না। ওই দিন আমরা সবাই অনেক ভয় পেয়েছিলাম। এদিকে আমার ভাতিজার সঙ্গে তার বন্ধু সোহাগ যখনই আমাদের বাড়িতে আসত, তখনই ওই ছেলেটা আমার সঙ্গে কিছু না কিছু কাণ্ড ঘটাতা। সেদিন যখন আমি নিজের ঘরে বসে লাগবে কিছু কাজ করেছিলাম, তখন সে আমার ঘরের ভিতরে এসে বলল, আপনি দেখতে খুব সুন্দর। আমি তার কথা শুনে অবাক হয়ে তার দিকেই তাকিয়েছিলাম। তারপর সে হঠাৎ করে অদ্ভুত আচরণ করার চেষ্টা করছিল। তখন না পেরে তাকে একটা থাপ্পড় মেরে বলেছিলাম, তুমি এটা কি করছো? বেরিয়ে যাও এখান থেকে। সেদিনের পর থেকে আমার ভাতিজার বন্ধু সোহাগ বেশ কিছুদিন আমাদের বাড়িতে আসেনি। অনেকদিন পর সে একদিন হঠাৎ করে আমাদের বাড়িতে এসে সুযোগ পেয়ে আমাকে বলল, আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই এবং ওই দিনের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। আমাকে ক্ষমা করে দিন আর আমার সঙ্গে বন্ধুত্ব করুন। আমি তখন ওকে বলেছিলাম, তুমি এখন অনেক ছোট আর আমার বয়সটা দেখেছ, আমি তোমার থেকে অনেক বড়, তাই আমি তোমাকে নিজের বন্ধু করতে পারবো না। সে তখন বলল, আমি বড় হয়ে গেছি, আমি আর ছোট নেই। আমি তখন তাকে বুঝিয়ে বললাম, তুমি আরও একটু বড় হও, তারপর আমি তোমাকে বন্ধু বানাব। ছেলেটি মাঝে মধ্যে এমন ব্যবহার করত যে তাকে দেখে খুব বিরক্ত লাগত। একদিন ভাবি আমার ভাতিজাকে বলল, তুই সোহাগর সঙ্গে একদম চলাফেরা করবি না। সোহাগ ছেলেটাকে আমার মোটেই ভাল লাগে না, সঙ্গদোষে তুইও খারাপ হয়ে যাবে, তাই সোহাগ ছেলেটাকে আর আমাদের বাড়িতে নিয়ে আসবি না। আমার ভাতিজা কিন্তু খুব ভদ্র এবং সহজ সরল ছিল, কিন্তু তার বন্ধু সোহাগ মোটেই সহজ সরল ছিল না। সে যেহেতু অন্য জায়গা থেকে এসেছিল এই শহরে পড়াশোনা করার জন্য, তাই সে পেইং গেস্ট থাকত এবং মাঝে মধ্যে কোনো না কোনো বাহানায় আমাদের বাড়িতে আসত। আমার ভাতিজা বুঝতে পেরেছিল যে সোহাগ ছেলেটিকে সে নিজের বাড়িতে নিয়ে এসে অনেক বড় একটা ভুল করেছে, কারণ সে তো প্রায় দিনই আমাদের বাড়িতে এসে হাজির হয়ে যেত। আমার খুব আশ্চর্য লাগে যে 13 বছরের ছেলে কিভাবে আমাদের মতো বয়সী মেয়েদের উপরে নজর দিতে পারে। আর ওদিকে আমার ভাবি উঠতে বসতে প্রায় সময় কিছু না কিছু কথা আমাকে শোনাতে। এমনকি আমি অফিসের কাজে এতটাই ব্যস্ত থাকতাম যে সব সময় ভাবির কাজে সাহায্য করতে পারতাম না। তাই ভাবি এটা নিয়েও আমাকে কথা শোনাতো আর বলতো, আমি তো বাড়ির কাজের মাসি আর তুমি বাড়ির মহারানী, তুমি শুধু বসে বসে খাবে আর আমাকে বাড়ির সমস্ত কাজ করে নিজের শরীরকে ক্ষয় করতে হবে। তুমি তো একটু আমাকে কাজে সাহায্য করে দিতে পারো, অফিস থেকে এসে বাসনগুলো একটু মেজে ঘষে দিতে পারো। আমি যথেষ্ট সাহায্য করতাম ভাবির কাজে, কিন্তু ভাবি চাইতো আমি যেন সংসারের সব কাজ নিজের ঘাড়ে নেই। সেটাও করতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু অফিসের কাজের জন্য সংসারের কাজের সময় দিতে পারতাম না। অথচ আমি যা টাকা পেতাম আমার ভাতিজার উপরে খরচ করে দিতাম, তাদের পকেট খরচ আমি দিতাম, বাইরে ঘুরতে যাওয়া, জামাকাপড় কেনাকাটা, এসব কিছু টাকা আমিই দিতাম। একদিন সোহাগ আমাদের বাড়িতে যখন এসেছিল তখন আমরা সবাই তাকে দেখে অনেক হেসেছিলাম, কারণ সে এমনভাবে সেজেগুজে এসেছিল তাকে জোকারের মতো দেখাচ্ছিল। আসলে আমার সামনে নিজেকে বট করে দেখানোর জন্য বড়দের জামাকাপড় পরে এসেছিল। আমি সেদিন সোহাগকে বলেছিলাম যে তুমি এখন ছোট, তুমি বড় হও, তারপর আমি তোমার সাথে বন্ধুত্ব করব। ওই দিনের পর থেকে সোহাগ ছেলেটি আমার সামনে নিজেকে বড় প্রমাণিত করার জন্য উদ্ভুত কাণ্ড করত। সেদিন তার সাজ পোশাক দেখে আমরা অনেক হেসেছিলাম। সেদিন সোহাগ লজ্জা পেয়ে আমাদের বাড়ি থেকে চুপচাপ চলে গিয়েছিল, এমনকি সে নিজের পার্সোনাল ডায়েরিটাও ভুলে আমাদের বাড়িতে রেখে চলে গিয়েছিল। তার চলে যাওয়ার পরে আমি তার ডায়েরিটাকে উঠে দেখেছিলাম, ভেবেছিলাম অফিস যাওয়ার পথে তাকে দিয়ে দিব। আমি যখন বুঝতে পেরেছিলাম ওই ছেলেটি আমার সামনে নিজেকে বড় প্রমাণিত করার চেষ্টা করছে, তাই সেদিন তাকে ডায়েরি দেওয়ার নাম করে তার ঘরে গিয়ে তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। তাকে আমার সামনে বড় দেখানোর কোনো প্রয়োজন নেই। তার যদি কখনো আমার সাথে মন খুলে কথা বলার ইচ্ছে করে তাহলে সে আমাকে নিজের মনের কথা বলতে পারবে। আমি তার ফুপ্পি হওয়ার সঙ্গে সঙ্গে একজন ভালো বন্ধু হব। ওই কথা শুনে উনি খুব খুশি হয়েছিল এবং সে বলেছিল, ফুপ্পি তুমি অনেক সুন্দর করে আমাকে বুঝিয়ে বললে, তোমার কথা শুনে আমার মনটা অনেক হালকা হয়েছে ফুপ্পি। তুমি যদি আমার কথায় কিছু খারাপ মনে না কর তাহলে আমি কি তোমার সাথে একটা ছবি নিতে পারি? ভেবেছিলাম একটা সেলফি নিয়ে ছেলেটা যদি খুশি থাকে তাহলে তাকে একটা ছবি তুলতে দেই।
আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে ওই ছেলেটির মনে আমার প্রতি এত নোংরা চিন্তাভাবনা ছিল। আর সে যখন আমাদের বাড়িতে আসতো তখন আমার দিকে ঘুরে ঘুরে তাকাতে। এমনকি বাড়িতে তো আমার ভাতিজা থাকতো এবং সেও জোয়ান হয়ে উঠেছিল। কিন্তু সোহাগ আমার ভাতিজার দিকে তাকাতো না। ওর নজর তো আমার দিকেই থাকত। ডায়েরিটা দিয়ে আমি যখন বাড়ি ফিরে এসেছিলাম তখন ভাবি আমাকে বলেছিল, তোমার তো আজকে অফিস ছুটি আছে, তাহলে তুমি বাইরে কোথায় গিয়েছিলে? বাড়িতে থেকে তো আমার কাজে একটু সাহায্য করে দিতে পারো। তখন আমি মাথা নিচু করে চুপচাপ নিজের ঘরে চলে এসেছিলাম। আমি আর ভাবিকে এটা বলিনি যে আমি সোহাগের ঘরে গিয়েছিলাম তার ডায়েরিটা ফেরত দিতে। পরের দিন সকালবেলা আমি যখন অফিস যাওয়ার জন্য তৈরি হয়েছিলাম তখন ভাবি ঘরে এসে হঠাৎ করে আমার গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, আমাদের কি এই দিনটা দেখার বাকি ছিল? এখন এই বয়সে তুমি একটা বাচ্চা ছেলের সাথে প্রেম করতে শুরু করলে। তোমার লজ্জা করে না? তুমি ওর মায়ের বয়সী। তুমি আমাদের মান সম্মান সবকিছু শেষ করে দিয়েছ। তোমার ভাই বাড়ি ফিরে আসলে বলবো তোমাকে যাতে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়, না হলে তোমার জন্য আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হবে। ভাবির কথা শুনে আমার তো পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। সে কি বলতে চাইছিল আমি কিছুই বুঝতে পারিনি। যাই হোক, আমি আসলে নিজের অজান্তেই সোহাগকে ভালোবাসতে শুরু করলাম। কিন্তু এর মধ্যে সোহাগ অনেকদিন যাবত আমার সাথে দেখা করে না। তারপর আমার ভাতিজাকে জিজ্ঞেস করলাম, তোমার বন্ধু সোহাগকে এখন আর দেখি না, সে কি স্কুলে আসে না? ভাতিজা বলল, ফুপ্পি সে আর আসবে না। আমি যদি বলি তাহলে সে আসবে। তাহলে সোহাগ তুমি বলো আসতে। ভাতিজা বলল, তাহলে ফুপ্পি আমার একটা কথা ছিল, তুমি যদি রাখ তাহলে আমার বন্ধুকে আমি নিয়ে আসতে পারি। আমি বললাম, বলো তোমার কি কথা? ভাতিজা বলল, ফুপ্পি আমি তোমাকে যে কথাটা বলব সেটা কাউকে বলা যাবে না। আমি বলেছিলাম তুমি নিশ্চিন্তে বল, আমি কাউকে বলবো না। তখন ভাতিজা বলল, আসলে এটা কোনো কথা না, আমার একটা ইচ্ছা ছিল আর সেই ইচ্ছাটা আমি অনেকদিন ধরে মনের ভিতর লালন পালন করে যাচ্ছি, কিন্তু তোমাকে বলতে পারছি না। আমি আমার ভাতিজাকে বললাম, কি ইচ্ছা তোমার বলো এবার, যদি সম্ভব হয় তাহলে তোমার ইচ্ছা আমি রাখার চেষ্টা করব। তখন ভাতিজা বলল, যদি তুমি আমার আবদারটা রাখো তাহলে তুমি আমার বন্ধুকে অবশ্যই পাবে। আমি বলেছিলাম, তুমি এত আমতা আমতা করে বলল কি তোমার ইচ্ছা? ভাতিজা তখন আমায় যে কথাটি বলল সেটা শুনে আমার মাথা ঘুরে গেল। এতটুকু ছোট ছেলের মুখে এই কথা কি করে বের হলো? এতটুকু ছোট ছেলের এমন ইচ্ছা থাকতে পারে সেটা আমি কল্পনাও করতে পারি না। সে তার যে ইচ্ছার কথাটা বলেছিল সেটি হলো, সে আমাকে বলেছিল যে এক রাতের জন্য আমাকে বিয়ে করতে চায়। আমি তাকে বললাম, এই হয় না, তোমার মুখে এরকম কথা বলতে একটু লজ্জা করল না? ভাই তখন বলল, দেখো ফুপ্পি, এসব বিষয়ে লজ্জা পেলে চলবে, আমি এই বিষয়ে লজ্জা পাই না। আমি ভাতিজাকে বললাম, দেখো আমি তোমার ফুপ্পি, তুমি আমায় কথা বলতে পারো না, তোমার তো বয়সটা খুব কম আর তুমি তো আমার সাথে পারবে না। সে বলল, ফুপ্পি একটা সুযোগ দিয়ে দেখো, আর তুমি যদি আমার প্রস্তাব না রাখ তাহলে আমার বন্ধু সোহাগকে পাবে না, আমি তাকে যা বলি সেটাই করবে। ফুপ্পি তুমি এই সুযোগ পাবে না, আমার বন্ধুকে হারালে আর তোমার বিয়ে হবে না। আসলে আমি তোমার বন্ধু সোহাগকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, আর তাই আমি তোমার কথা মানতে রাজি। ভাতিজা আমার মুখ থেকে এমন কথা শুনে খুশিতে নাচতে শুরু করল। ভাতিজা বলল, তাহলে আজ রাতেই হবে? আমি বললাম যে আজ রাতেই হবে। তারপর রাতের খাবার সেরে আমার রুমে আমার ভাতিজা আসলো। ভাতিজা বলল, ফুপ্পি আমার অনেক দিনের ইচ্ছা। আমি তো তাকে ছোট শিশু ভেবেছিলাম, কিন্তু সে আমার সাথে যা করল তাতে আমার অসহ্য লেগেছিল। আমি পারছিলাম না। বাচ্চা ছেলের এত শক্তি থাকতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক, ভাতিজা যা বলেছিল আমি তার সকল কথা রেখেছি। ভাতিজা সকালে ঘুম থেকে উঠে সোহাগকে নিয়ে আসলো। সোহাগের বাবা মা আমার সকল সমস্যা জেনে সোহাগের সাথে বিয়ে দিল। এর কারণ একটাই, সোহাগ তার বাবা মাকে বলেছিল সে আমাকে ছাড়া জীবনে বিয়ে করবে না। তাছাড়া আমি তো দেখতে খুব সুন্দর ছিলাম, তার মা বাবার কাছে আমি প্রিয় হয়ে উঠেছিলাম। আমরা সবসময় বাচ্চা ছেলেদের অবহেলা করি, মনে করি ওর তো বয়স কম, ও বিয়ের আর কি বুঝবে। আসলে বর্তমান যুগে দেখা গেছে 14-15 এবং কি 12 বছরের ছেলেরাও সংসার করতে পারছে। এই জন্য ছেলের বয়স কম হলেও যদি আপনার ছেলে বিয়ে করতে চায় তাহলে বিয়ে দিয়ে দিন, তা না হলে আপনার ছেলেটা নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এরকম মজার মজার গল্প পেতে আমাদের